তুহিন রহস্যময় হাসলো। আচ্ছা, তোমরা জানো এই রিসোর্ট থেকে একটু দূরে জঙ্গলের পাশে একটা পুরনো বাড়ি আছে? একটা মেয়ে চিল্লিয়ে উঠল। ভূতের গল্প শুরু করো না প্লিজ। পাশ থেকে অন্য একটা ছেলে বলল, ভূতের গল্পের জন্য পারফেক্ট পরিবেশ, দারুণ জমবে। তোমরা থাকো ভাই, আমি গেলাম। মেয়েটা চলে যেতে উদ্যত হলে পেছন থেকে ডাকলো বিনিতা। সোহা, দাঁড়াও, আমিও যাব। আমারও ইচ্ছে করছে না। কিরে, তোর আবার কি হলো? পাশ থেকে জিজ্ঞেস করলো রূপন্তী। কিছু না, এমনি। তোরা থাক, আমি ভেতরে যাই। আচ্ছা ঠিক আছে। সোহার সাথে বিনিতা ভেতরে চলে গেলে জমে উঠলো তুহিনদের গল্পের আসর। বিনিতা রুমে ঢুকেই ফোন হাতে নিল। প্রথমবারের মতো ডায়াল করলো ব্যক্তিগত ডাক্তার সাহেবের নাম্বারে। হ্যালো, হ্যালো, অর্ণব, ডিস্টার্ব করলাম? আপনার জন্য আমি সবসময় ফ্রি সানফ্লাওয়ার। তারপর বলুন, তোর কেমন কাটছে? ভালো, তবে তবে কিছু একটা যেন মিসিং। আমাকে মিস করছেন? চলে আসবো? পাগলামো করবেন না অর্ণব, এমনিতেই একটু মন কেমন করছিল, তাই আপনাকে কল করলাম। মন কেমন করছে? তাহলে তো আমি ঠিকই ধরেছি। আপনি না। আসলে চলে আসবো? উফ, আপনি জানেন তো আমি সেটা বলিনি। হুম, কিন্তু মন খারাপ কেন? বিনিতা এক মুহূর্ত চুপ করে রইল। আমি আসলে ঠিক জানি না। জানেন না মানে? মানে, এখানে এত সুন্দর জায়গা, প্রকৃতি, অথচ মনে হচ্ছে কিছু একটা অসম্পূর্ণ। কিছু নাকি কেউ? বিনিতা এবারও চুপ। আচ্ছা, একটা সহজ উপায় বলি। কি? জানলার বাইরে তাকান। বিনিতা অবাক হয়ে জানালার দিকে এগোলো। বাইরে অন্ধকারে নীল জলরাশি চাঁদের আলো চিকচিক করছে। বিনিতা কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকলো। চারপাশটা যেন ওকে নিঃশব্দে কিছু বোঝানোর চেষ্টা করছে। এবার বলুন, কেমন লাগছে? অর্ণবের কণ্ঠ ফোনের ওপার থেকে আসছে, কিন্তু মনে হচ্ছে যেন ওর খুব কাছেই দাঁড়িয়ে আছে। শান্ত, সুন্দর। এবার চোখ বন্ধ করুন। কেন? করুন তো। বিনিতা চোখ বন্ধ করলো। রাতের নীরবতা, ঢেউয়ের গর্জন বা ঠান্ডা বাতাসের ছোঁয়া, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি তৈরি হলো ওর মনে। এবার ভাবুন, আমি ঠিক ওখানেই আছি। বিনিতা একটু হাসলো। আপনার কণ্ঠ শুনলেই মনে হয় আপনি কাজেই আছেন। তাহলে আরেকটু ভাবুন, আমি ঠিক আপনার পাশে দাঁড়িয়ে আছে। আর আর বাতাসে আপনি এলোমেলো চুল উড়ে এসে পড়ছে আমার চোখে মুখে। বিনিতা সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেললো। ওর চুলগুলো সত্যি এলোমেলো হয়ে গেছে বাতাসে। হঠাৎ কি যেন মনে হলো ওর। অর্ণব, হুম, আপনি কোথায়? ফোনের ওপারে এক মুহূর্ত চুপচাপ, পরপর হাসির শব্দ শোনা গেল। আপনার খুব কাছে। বিনিতা নরম বালির উপর দিয়ে হাঁটছে। রূপন্তী একটু দূরে ঝিনুক কুড়াচ্ছে। সৈকতে মানুষের ভিড় পেছনে ফেলে নরম রোদের ছোঁয়া গায়ে মাখিয়ে বিনিতা একা একা হাঁটতে চলে গেল অনেকটা সামনে। এক্সকিউজ মি, সৈকতে একা একা হাঁটছেন কেন? আপনার জন্য একজন ট্যুর গাইড পাঠানো হয়েছে। বিনিতা থমকে দাঁড়ালো। গলাটা চেনা, খুব চেনা। ধীরে ধীরে পেছনে ফিরলো ও। অর্ণব, নীল হাওয়াই শার্ট, সাদা প্যান্ট আর চোখে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে। মুখে সেই পরিচিত দুষ্টু হাসি। বিনিতার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আপনি আমি এখানে? অর্ণব সানগ্লাস খুলে তাকালো বিনিতার দিকে। আপনি না বললেন কিছু একটা মিসিং? ভাবলাম নিজে এসে দেখি জিনিসটা কি। বিনিতা কিছুক্ষণ তাকিয়ে রইল। মাথার ভেতরে যেন কিছুই কাজ করছে না। তারপর ঠোঁটের কোণে একটু হাসি ফুটলো। আপনি একটা পাগল। অর্ণব হাসলো। আপনি তো বানিয়েছেন। তারপর একবার রূপন্তীর দিকে তাকিয়ে আবার তাকালো বিনিতার দিকে। ওটা বন থেকে দেখছি ঝিনুক কুড়াতেই ব্যস্ত। আমি কি আপনাকে পুরো দ্বীপটা ঘুরিয়ে দেখাতে পারি? বিনিতা ভ্রু কুঁচকে বলল। কাজ নেই আপনার? অর্ণব কাঁধ ঝাঁকালো। এই তো, সেন্ট মার্টিন এসে ট্যুর গাইড হিসেবে পার্ট টাইম জব নিয়েছে। বিনিতা কিছু না বলে সামনের দিকে হাঁটতে শুরু করলো। নরম বালি, হালকা রোদ আর সমুদ্রের একটানা ঢেউয়ের শব্দ চারপাশের পরিবেশটাকে অন্যরকম করে তুলেছে।
অর্ণব কয়েক কদম পাশে পাশে হাঁটতে লাগলো। দুজনের মাঝে কোনো কথা নেই, অথচ চারপাশের নীরবতার মধ্যেও যেন এক ধরনের অদৃশ্য শব্দ ঘুরপাক খাচ্ছে। একটা না বলা অনুভূতি, যেটা হয়তো দুজনেই জানে, কিন্তু কেউ উচ্চারণ করছে না। বিনিতা হঠাৎ থেমে গিয়ে বলল, অর্ণব, হুম। কেন এলেন? শুধুই আমার মন কেমন করছিল বলে? অর্ণব এক মুহূর্ত চুপ করে থাকলো। ঢেউয়ের শব্দের ফাঁকে একটা নিঃশব্দ শ্বাস ফেললো বোধহয়। তারপর মৃদু হেসে বলল। যদি বলি হ্যাঁ। বিনিতা তাকালো ওর দিকে। তাহলে বলবো আপনার পাগলামো বেড়েছে আগের থেকে। অর্ণব সামান্য মাথা কাত করলো, যেন কথাটা মেনে নিল। বিনিতা এবার চোখ সরিয়ে নিল। কিছু একটা বলতে গিয়ে থেমে গেল ও। অর্ণব খুব শান্ত গলায় বলল, আপনি যদি না চান আমি এখনই চলে যাব, কিন্তু সত্যি করে বলুন তো, আমি চলে গেলে ভালো লাগবে? বিনিতা কিছু না বলে অর্ণবের হাতটা জড়িয়ে নিল নিজের হাতের মুঠোয়। অর্ণব একটু অবাক হয়ে তাকালো। বিনিতার চোখে যে অস্বীকৃতির কোনো ছায়া নেই, তা বুঝে গেল মুহূর্তেই। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ধীরে ধীরে ওর হাতটা আরো শক্ত করে টেনে ধরলো নিজের হাতের মুঠোয়। একটা উষ্ণ চুমু স্থান পেল বিনিতার বাঁ হাতের অনামিকা আঙুলে জ্বলজ্বল করতে থাকা ডায়মন্ড রিং এর উপর। বিনিতা লজ্জা পেয়ে মাথা নত করলো সামান্য। অর্ণব তারপর বিনিতাকে টেনে নিল আরেকটু কাছে। তারপর ধীরে কপাল ঠেকালো বিনিতার কপালে। বিনিতা চোখ বন্ধ করলো, নিঃশ্বাস ফেললো ধীরগতিতে। কয়েকটা নিঃশব্দ মুহূর্ত। সময় যেন থমকে গেছে নীল আকাশের নিচে। চারপাশে সবকিছু ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। কেবল অনুভূত হচ্ছে দুজনের উষ্ণ নিঃশ্বাস। ক্লিক। শব্দটা মস্তিষ্কের নিউরনে পৌঁছাতেই তড়িৎ গতিতে ছিটকে সরে গেল দুজন। মিথিলা আর রূপন্তী সাফিন এসে দাঁড়িয়েছে ওদের কাছাকাছি। সাফিনের হাতে ক্যামেরা। বিনিতা লজ্জা লুকাতে দ্রুত মুখ ঘোরালো অন্যদিকে। অর্ণবের চোখে একটুখানি অস্বস্তি ফুটে উঠলো, তবে শুধু মুহূর্তের জন্য। তোরা এখানে কি করছিস? অর্ণবের স্বাভাবিক কণ্ঠস্বর। তোদের প্রি ওয়েডিং ফটোশ্যুট। ক্যামেরার লেন্স ঘোরাতে ঘোরাতে উত্তর দিল সাফিন। বিনিতা কটমট চোখে তাকালো রূপন্তীর দিকে। এটা নির্ঘাত রূপন্তীর বুদ্ধি। ট্যুরের আসার আগের রাতে রূপন্তীই বলেছিল এমন কিছু। রূপন্তী বিনিতার অমন চাউনি দেখে অপ্রস্তুত হাসলো। ছবিটা কিন্তু দারুণ এসেছে। সাফিন দেখলো রূপন্তীর দিকে বিনিতার অমন দৃষ্টি, তাই রূপন্তীকে বাঁচাতে তাড়াতাড়ি বলে উঠলো, আসলে পারফেক্ট ফ্রেম। আমার রোমান্সে বাগড়া দিয়ে আবার বলছিস পারফেক্ট? ইডিয়েট কোথাকার! অর্ণব বিরক্ত চোখে তাকালো সাফিনের দিকে। বিনিতার গাল দুটো লাল হলো আরেকবার। কত সুন্দর একটা ছবি তুললাম আর আমাকেই ইডিয়েট বলছিস? এই জন্যই বলে যার জন্য চুরি করলাম সেই বলে চোর। দুঃখী দুঃখী কণ্ঠে বলল সাপিন। মিথিলা আবার ফিক করে হেসে ফেললো। ওর দেখা দেখি হেসে ফেললো রূপন্তীও। তারপর বিনিতা। তারপর হাসি থামিয়ে মিথিলা বলল, এবার তাহলে পুরো প্রি ওয়েডিং সিরিজটাই তৈরি করে যাক, কি বলো তোমরা? রূপন্তী সায় দিল মিথিলার সাথে। হ্যাঁ হ্যাঁ, একদম। তারপর রূপন্তী আর মিথিলা জোর করে অর্ণব বিনিতাকে একে একে না বুঝে দাঁড় করালো। তারপর টুকটাক দুষ্টুমি আর হাসাহাসি মিলিয়ে ওদের ফটো সেশন চললো পুরো দিন জুড়ে। পরের একটা দিন কেটে গেল সেন্ট মার্টিনের লোকাল মার্কেটে ঘোরাঘুরি আর নানা রকম সুভেনির কিনতে কিনতে। সমুদ্রের গন্ধমাখা সেই ছোট্ট দ্বীপে বাঁশের তৈরি গয়না, ঝিনুকের শোপিস আর হস্তশিল্পের দোকান দেখে সবাই মুগ্ধ। বিনিতা একটা নীল সাদা সেল ব্রেসলেট হাতে নিয়ে অর্ণবের দিকে তাকিয়ে বলল, এটা কেমন লাগছে? অর্ণব এক ঝলক দেখলো সেদিকে। ভালো, তবে আপনাকে ওই সাদা মুক্তের ব্রেসলেটটা বেশি মানাবে। বিনিতা একটু অবাক হলো। আপনি এত ভালো জানলেন কি করে? অর্ণব কাজ ঝাঁকালো। জানি, কারণ আমি খেয়াল করি। এই সহজ স্বীকারোক্তি বিনিতাকে খানিক থমকে দিল। মৃদু হাসলো, তারপর মুক্তোর ব্রেসলেটটাই কিনলো। ওদিকে রূপন্তী আর মিথিলা ঝাঁপিয়ে পড়েছিল ঝিনুকের দুল আর চোপড়ের দোকানে। ওদের দিকে সাফিন চোখ উল্টে বলল, আমরা আসলে কি ট্যুরে এসেছি নাকি তোমাদের শপিং মিশনে? ট্যুরে এসেছি বলে কি দরকারি কিছু কিনবো না? রূপন্তী ভ্রু কুঁচকে তাকালো, যেন সাফিনের প্রশ্নটাই অবান্তর। তারপর একটা ঝিনুকের দুল কানে লাগিয়ে আয়নায় দেখে বলল, এগুলো কেনা তো একদম লজিক্যাল। দরকারি? কানের দুল আর ঝিনুকের চুলের ক্লিপ খুব দরকারি কিছু, তাই না? সাফিন ভ্রু উঁচিয়ে তাকালো, মুখে স্পষ্ট ব্যঙ্গ। মিথিলা হেসে বলল,
ভাইয়া, আমাদের কাছে দরকারি মানে শুধু প্রয়োজনীয়তা না, ভালো লাগাও। এই যে এত ভালো লাগা, সেটার বিল কে দিছে? অবশ্যই তুমি। রূপন্তী নির্দ্বিধায় বলল। তারপর মিথিলার সাথে আবারও ব্যস্ত হয়ে পড়লো নতুন কিছু বাছাই করতে। সাফিন দীর্ঘশ্বাস ফেলল। বুঝলি অর্ণব, এদের সাথে ঘোরা মানেই ধৈর্য শক্তির পরীক্ষা। সন্ধ্যার একটু আগে সবাই নিচে গিয়ে বসেছিল। সূর্য ধীরে ধীরে দিগন্তে হারিয়ে যাচ্ছে। বাতাসে সমুদ্র সমুদ্র গন্ধ। সাগরের গায়ে সূর্যের আলো পড়ে যেন অদ্ভুত রঙের খেলা শুরু হয়েছে। কমলা, গোলাপি, হালকা বেগুনি আর নীলের মিশেলে এক অপার্থিব দৃশ্য। ঢেউগুলো একবার ফিরে এসে আছড়ে পড়ে, আবার ধীরে ধীরে পিছু হটে যায়। সাথে কানে বাজছে সমুদ্রের একটানা গর্জন, যেন এক অনন্ত সঙ্গীত। বিনিতা বালিতে বসে সাগরের ঢেউ দেখছিল। পাশে বসে থাকা অর্ণব ওর দিকে এক পলক তাকিয়ে বলল। কি ভাবছেন বিনিতা? বিনিতা চমকে তাকালো, তারপর একটু হেসে আবারও দৃষ্টি ফেরালো ঢেউয়ের দিকে। ভাবছিলাম এটা আমাদের শেষ রাত এখানে। অর্ণব এক মুহূর্ত চুপ করে থেকে বলল। হুম, সময় কেমন যেন দ্রুত কেটে যায়, তাই না? বিনিতা ধীরে মাথা নেড়েছিল। সময়টাকে মিস করব। তাহলে হানিমুনে আবার এখানে চলে আসবো না হয়? অর্ণবের মুখে দুষ্টু হাসি। বিনিতা মুহূর্তের জন্য একদম চুপ। চোখ বড় বড় হয়ে গেল ওর, তারপরে দ্রুত মুখ ফেরালো অন্যদিকে, যেন অর্ণবের কথা কানেই যায়নি। কিন্তু গালে রক্তিম আভা ধরা পড়ে গেল সূর্যের শেষ আলোয়। অর্ণব হাসি চেপে বলল। এই যে, আমি একটা সিরিয়াস প্ল্যান শেয়ার করলাম, আপনি এখানে চুপ করে থাকবেন বিনিতা? আমি কিছু শুনিনি। গলার স্বর স্বাভাবিক রাখার ব্যর্থ চেষ্টা করলো বিনিতা। তাহলে একটু জোরে বলি। না। তড়িঘড়ি করে ওর দিকে তাকিয়ে সাবধান করলো বিনিতা। একদম চুপ। অর্ণব একটু সামনে ঝুঁকে বলল। আচ্ছা, ধরুন আপনি শুনলেন, তাহলে কি উত্তর দিতেন? বিনিতা কপট গম্ভীর হয়ে বলল। আপনি কিন্তু খুব বেশি কথা বলছেন ডক্টর সাহেব। অর্ণব হেসে ফেললো এবার। বাতাসে সমুদ্রের গন্ধের সাথে মিশে রইল সেই হাসির সুর। ঢেউয়ের গর্জনের সাথে মিশে গেল বিনিতার অস্থিরতা। জনবহুল, ব্যস্ত, ক্লান্ত ঢাকা শহরে ফেরার পরের দিনগুলো কাটলো খুব দ্রুত। বিনিতা এর মধ্যে আর হলে ফেরেনি। বিয়ের আর অল্প কিছুদিন বাকি। এই কটা দিন বাড়িতেই কাটাতে চায় ও। রাহানুমা বেগম ব্যস্ত হয়ে উঠেছেন মেয়ের বিয়ের প্রস্তুতিতে। কখনো বুটিক, কখনো গয়নার দোকান। এসব কিছুর মাঝে বিনিতা যেন অনেকটাই চুপচাপ। কোনো দিন বিকেলবেলা বারান্দায় দাঁড়িয়ে থাকে বিনিতা। কাঠগোলাপ গাছটার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। গাছের ফুলগুলো যেন হলদে খামে ভরা পুরনো চিঠি, যার মৃদু সুবাস মনে জাগায় বুকের ভেতর সযত্নে লুকিয়ে রাখা কিছু অপ্রত্যাশিত অনুভূতি, অনুচ্চারিত আশঙ্কা আর এক অলিখিত টানাপোড়েন। কোনো ঠিকানাহীন অনুভবের মতো দিনের পর দিন ধরে যা জমে আছে নিঃশব্দে। বিয়ের দিন এগিয়ে আসছে, অথচ অর্ণবের সাথে কথা হয় না বেশ কয়েকদিন। কোনো রাগ নেই, কোনো অভিমানও নেই, তবুও কি এক অজানা দূরত্ব। এই দূরত্বটাই অস্বস্তিকর ঠেকছে ওর কাছে। ভেতরে ভেতরে এক রাশ দোটানা কাজ করে মাঝে মধ্যেই। অর্ণব কি পাল্টে গেল? হঠাৎ একটা পাপড়ি খসে পড়ে বারান্দার গ্রিলের গায়ে। বিনিতা চমকে ওঠে না, শুধু নিঃশব্দে তাকিয়ে থাকে ওদিকে। একটা মুহূর্তে মনে হয় এই নিঃশব্দ ঝরে পড়াটাই কি নিয়তি? একটা সম্পর্ক কি এভাবেই ধীরে ধীরে ফুরিয়ে যায়? মোবাইলটা পাশে পড়ে আছে নীরবে। অর্ণব মেসেজ করেনি, কলও না। কল দেবে দেবে করেও শেষ পর্যন্ত দিল না বিনিতা। শেষ কথোপকথনটা ঠিক কি নিয়ে হয়েছিল তাও মনে নেই ওর। হয়তো কিছু নিয়েই না। কয়েকটা নিঃশব্দ মুহূর্তের পর কোনো এক অচেনা পাখির ডাক ভেসে আসে দূর থেকে। একটানা নয়, টুকরো টুকরো, ঠিক বিনিতার ভাবনাগুলোর মতোই। সন্ধ্যার আগে বৃষ্টি নামে ঝিরঝিরিয়ে। ছাদের কার্নিশে জল জমে, কয়েক ফোঁটা গড়িয়ে পড়ে নিচে। বিনিতা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে, হাতের তালুতে বৃষ্টির ফোঁটা, চোখের কার্নিশে অভিমান। ফোনটা কেঁপে ওঠে একবার। একটা নোটিফিকেশন, মেসেজ নয়, একটা নিউজ আপডেট। অর্ণবের নামটাও নেই কোথাও, কিন্তু বিনিতা যে অভ্যস্ত হয়ে গেছে ওর খোঁজে চোখ ফেরাতে। অর্ণব কি এতটাই ব্যস্ত যে একটা মেসেজ দেওয়ারও সময় পাচ্ছে না? ছাদের দরজাটা খোলা থাকে বরাবরের মতোই। রাহানুমা বেগমও বাসায় নেই। বিনিতা কোনো কিছু না ভেবে ফোনটা নিয়ে চুপচাপ সিঁড়ি বেয়ে উঠে গেল ছাদে। বৃষ্টির বেগ বেড়েছে। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো বিনিতা। সন্ধ্যা হয়েছে কেবল, আকাশটা ঘন মেঘে ঢাকা।
যেন কারো মন খারাপের চাদরে মোড়া। শহরের আলোগুলো জ্বলতে শুরু করেছে ধীরে ধীরে। বিনিতার চোখ আটকে আছে মেঘে ঢাকা আকাশে। এক ফোঁটা বৃষ্টি ওর কপাল ছিল, তারপর আরেকটা। বৃষ্টিতে ভিজতে ভিজতে চুপচাপ দাঁড়িয়ে থাকে বিনিতা। মাথার ভেতর বারবার ঘুরে ফিরে আসে অর্ণবের মুখ। ওর বলা একটা লাইন, আপনার জন্য আমি সব সময় ফ্রি, সানফ্লাওয়ার। হাতটা রেলিং থেকে ছাড়িয়ে দুপাশে মেলে ধরলো বিনিতা। বৃষ্টি ঠান্ডা ফোঁটাগুলো পড়ছে একটার পর একটা, ভিজিয়ে দিয়েছে বিনিতার পুরো সত্তা। বৃষ্টির ফোঁটা গাল বেয়ে নামে। বিনিতার ঠোঁট কাঁপে অল্প, হয়তোবা ঠান্ডায়। ফোনটা আবারও কেঁপে ওঠে। এবারও একটা নোটিফিকেশন। তবে এবারে নোটিফিকেশনটা এসেছে অর্ণব হাসানের নাম্বার থেকে। কি করছেন মাই সানফ্লাওয়ার? বিনিতা তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। বৃষ্টির মধ্যে ভিজে চুলের ফাঁকে এতক্ষণ ধরে তিড়িয়ে কাঁপতে থাকা ঠোঁট টেনে আনে এক ক্ষীণ হাসি। অভিমানটা আরো তীব্র হয় এবার। ভিজে গায়ের মধ্যে মুঠো করে ধরে ফোনটা। চোখ বন্ধ করে শোনে বৃষ্টির শব্দ। রাত নেমেছে এক নিস্তব্ধ বিষণ্ণতায়। বৃষ্টির শব্দ থেমে গেছে অনেক আগেই। ছাদের দরজাটা খোলা, ঠিক যেমন করে বিনিতা রেখে এসেছিল। ঘরে ফিরে কাপড় পাল্টায় নিও। ভিজে চুল ভিজা জামা নিয়েই শুয়ে পড়েছিল বিছানায়। কিছু ভালো লাগছিল না, নিজেকেই যেন অপরিচিত লাগছিল ওর। ও এমন হলো কবে থেকে? বালিশের এক কোণায় মুখ গুজে চুপচাপ পড়ে থাকে বিনিতা। ভেতরে ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা, কিছু বুঝে উঠতে না পারার অস্থিরতা। বিনিতা যে ভয়টা পেয়ে এসেছে চিরকাল কোনো সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে, সেই ভয়টাই কি সত্যি হলো? রাহানুমা বেগম ডাইনিং রুম থেকে ডাকছেন। বিনিতা, এসো, খাবে না? বিনিতা কোনো উত্তর দিল না। ওর চোখ ঝাপসা হয়ে আসছে একটু একটু করে। গায়ে কাঁপুনি, মাথার পেছনটায় অনুভূত হচ্ছে একটা ভারী বোঝা। হাত দিয়ে কপাল ছুঁয়ে দেখলো বিনিতা। গরম, ভীষণ গরম। সব শব্দ, সব আলো, সব ভাবনা মিলিয়ে এক অচেনা ঝিমঝিমে ঘরে ডুবে যেতে থাকে বিনিতা। হয়তো এই ঘরেই ও স্বপ্নে দেখবে একটা হলদে কাঠগোলাপ ধীরে ধীরে খসে পড়েছে মাটিতে। দূরে কোথাও থেকে অর্ণবের কণ্ঠ ভেসে আসছে। আপনার জন্য আমি সবসময় ফ্রি। আচমকা বৃষ্টি নামবে স্বপ্নের ভেতরে, ঠিক যেমন নেমেছিল শেষ বিকেলে। আর তখনই কেউ ওর কপালে হাত রাখে। বিনু, কেমন লাগছে এখন? বিনিতা চোখ মেলে। রাহানুমা বেগম ওর কপালে হাত দিয়ে বসে আছেন, চোখে মুখে এক রাশ উদ্বেগ। ফারুক সাহেব পায়চারি করছেন পুরো ঘর জুড়ে। আম্মু, ফিসফিসিয়ে ডাকলো বিনিতা। জ্বর ছেড়ে যাবে মা, তুমি একটু ঘুমাও, আমি আর তোমার আম্মু এখানেই আছি। এগিয়ে এসে মেয়ের মাথায় হাত বুলালেন ফারুক সাহেব। ঘরটা নিঃশব্দে ডুবে গেল আবার। রাহানুমা বেগম ওর কপালে ভেজা কাপড় চেপে ধরেন। ঘরের কোণে টিক টিক করে চলছে ঘড়ির কাঁটা। জিরো পাওয়ারের লাইট জ্বলছে ঘরে। তবে বিনিতার ঘোরের মাঝে সবটাই কেমন যেন ঘোলা। হঠাৎ করে ফোনটা কেঁপে ওঠে। রাহানুমা বেগম ফোনটা তুলে দেখলেন অর্ণব হাসান কলিং। কিছুক্ষণ তাকিয়ে থাকলেন স্ক্রিনের দিকে, তারপর বিনিতার দিকে। মেয়েটার গায়ে এখনো জ্বর, তবুও কি ভেবে বিনিতার গালে আলতো চাপড় দিয়ে ডাকলেন। বিনিতা, তোমার কল এসেছে। বিনিতা আধা ঘুমে আধা জাগরণে ফোনটা হাতে নেয়। রাহানুমা বেগম ফারুক সাহেবকে নিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। হ্যালো। বিনিতার গলা যেন কুয়াশার মতো ভারী। ওপাশ থেকে ভীষণ চেনা সেই কণ্ঠস্বর। বিনিতা, ঠিক আছেন? এক মুহূর্তের জন্য চোখ ভিজে ওঠে বিনিতার। মুখে কিছু বলে না, শুধু নিঃশ্বাস ফেলে খুব আস্তে। আপনার জ্বর এসছে বিনিতা? বিনিতার ঠোঁট কাঁপে এবার। ঠিক আছি আমি। ওপাশে একটু নীরবতা। অর্ণবের কণ্ঠটা তারপর আরো নিচু, আরো মোলায়েম হয়ে ওঠে। ঠিক আছেন? গলা শুনে বুঝতে পারছি কিছু ঠিক নেই। একটা দীর্ঘ নীরবতা। বিনিতার চোখে পানি জমে, গলার স্বর যেন কোথাও আটকে থাকে। কিছু বলে না ও, শুধু ফোনটা শক্ত করে ধরে রাখে। আমি খুব সরি। বিনিতা এবার চোখ বন্ধ করে রাখে। ও ঠোঁটের কোণে কিছু একটা কাঁপে, হয়তো অভিমান, হয়তো অস্বস্তি। চুপ করে থাকবেন না প্লিজ, একটা কিছু বলুন। বিনিতার গলা কাঁপে। খুব একা লাগছিল আমার। আমি আসি আজই, এখনই? না, কাউকে আসতে হবে না। আসবো, আমি আসতেও চেয়েছিলাম, জরুরি কাজ পড়ে গেছিল। অর্ণবের গলার স্বর গম্ভীর হয় এবার। ফোন কানে রেখে চুপ করে শুয়ে থাকে বিনিতা। জ্বরের উত্তাপ আবারও বাড়ে ক্রমশ।
চোখের পাতা ভারী হতে হতে তলিয়ে যায় ঘুমের রাজ্যে। ঘরের ভেতর কাচের চুড়ির ঝুনঝুন আর মেহেদির কাঁচা গন্ধ। বিনিতার ঘরে গোল হয়ে বসে গল্প করছে ওর গুটি কয়েক কাজিন, সাথে রূপন্তী, মিথিলা আর 2-3 জন ঘনিষ্ঠ ক্লাসমেট। কেউ চুল বাঁধছে, কেউ নিজের পছন্দের ডিজাইন দেখাচ্ছে ফোনে, কেউ আবার নিজের পুরনো প্রেমের গল্প জুড়ে দিয়েছে। হেসে কুটি কুটি হচ্ছে বাকিরা। বিনিতার গায়ে কলাপাতা রঙের শাড়ি, হালকা সাজ, তাতেই যেন সৌন্দর্য ঠিকরে পড়ছে। এত মানুষের কোলাহল উপেক্ষা করে মেয়েটা চুপচাপ হাত পেতে বসে আছে মেহেদি আর্টিস্টের সামনে। জ্বর ছেড়ে গেছে ভোর ভোর থাকতেই। মেহেদি আর্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট আজকেই ছিল বিধায় দেরি করার কোনো সুযোগ নেই। বাধ্য হয়ে তাই আজকেই করতে হচ্ছে মেহেন্দির প্রোগ্রামটা। মেহেদি দেওয়া শুরু হতেই এক মুহূর্তের জন্য চেনা মুখটা ভেসে উঠল বিনিতার চোখে। অর্ণব কি জানে আজ ওর মেহেদি? মেহেদি আর্টিস্টের কণ্ঠে টান পড়ে ভাবনায়। আপু, বরের নাম লিখবো? রূপন্তী ফিসফিস করে বলল। নামটা লুকিয়ে দিন, খুঁজে না পাই যেন। হেসে উঠল সবাই। বিনিতা চুপ করে থাকে। হাতের মেহেদির মাঝে লেখা হলো একটা অক্ষর, স্বরে অ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। মেহেদি দেওয়া শেষ হতেই রূপন্তী এগিয়ে এসে বিনিতার কানে কানে বলল। একটু এদিকে আয় তো, জরুরি কথা আছে। বিনিতা একটু অবাক হলেও কিছু না বলে উঠে দাঁড়ালো। ছাদে তখন অন্ধকার ঘনাচ্ছে ধীরে ধীরে। নিচে বাড়ির ভেতর থেকে আসছে মৃদু শব্দের গান আর হাসাহাসির শব্দ। মেহেদির রঙে জমজমাট একটি রাত, কিন্তু ছাদের এই কোণটা একদম নির্জন। অর্ণব রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে নিঃশব্দে। পরনে সাদা পাঞ্জাবির হাতাটা গুটিয়ে রাখা, চোখ ব্যস্ত শহরের দিগন্তে আটকে। ও জানে নিচে এখন বিনিতা ভীষণ ব্যস্ত। চারপাশে কত গল্প, কত হাসি, তবে বিনিতার অভিমানের কাছে সেসব নেহাতি তুচ্ছ। আর সেই অভিমানের দায়ভার যে পুরোটাই ওর। রূপন্তী ফোনে জানিয়েছে। আমি ওকে নিয়ে আসবো, আপনি ওদিকে দাঁড়িয়ে থাকবেন। ডান দিকের কোণায় কাঠগোলাপ গাছটা, সেখান থেকে দেখা যায়। ছাদের নিঃশব্দতায় অর্ণবের হৃদস্পন্দন যেন প্রকট হয়ে বাজছে। প্রতিটি সেকেন্ড বাড়িয়ে দিচ্ছে অপেক্ষার উন্মাদনা। ও জানে না বিনিতা দেখা করবে কিনা, তবু আশা রাখতে দোষ কি? পিছনে পায়ের শব্দ পেয়ে ধীরে ধীরে পেছন ফিরল অর্ণব। রূপন্তী প্রথমে ঢুকেছে, তারপর ধীরে ধীরে ওর পেছন থেকে দেখা মেলে বিনিতার। অর্ণবের চোখ স্থির হয়ে যায়। কলাপাতা রঙের শাড়ি, কপালে ছোট্ট টিপ, সাদামাটা সাজিয়ে কি অপরূপ দেখাচ্ছে মেয়েটাকে। দূরত্বটা মাত্র কয়েক কদম, তবু দীর্ঘ মনে হয় অর্ণবের কাছে। ছাদের দরজা দিয়ে ঢুকতে এক ফালি শীতল বাতাস স্পর্শ করলো বিনিতাকে। ছাদের এক পাশে কোণার অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা পরিচিত অবয়ব। অর্ণব, সাদা পাঞ্জাবি, মুখ জুড়ে একটা চাপা ক্লান্তি, কিন্তু ওর বাদামি চোখ দুটোতে প্রশংসা দৃষ্টি বিরাজমান। থমকে গেল বিনিতার পা জোড়া। অর্ণব এগিয়ে আসে ধীর পায়ে, তারপর এক মুহূর্ত অপেক্ষা না করে এক নিঃশ্বাসে বিনিতাকে জড়িয়ে নেয় গভীর আলিঙ্গনে। বিনিতা প্রচন্ড অবাক, সারা শরীরে খেলে যায় বিদ্যুৎ তরঙ্গ। বিনিতা কিছুক্ষণ কোনো শব্দ করতে পারে না, পুরো শরীর যেন অবশ হয়ে গেছে। অর্ণবের এই হঠাৎ করে কাছে আসা এই আলিঙ্গন সবকিছু যেন এক মুহূর্তে ওকে হারিয়ে দিয়েছে। কোনো প্রতিরোধ, কোনো প্রশ্ন কিছুই আসছে না ভেতর থেকে। তারপর সন্তর্পণে হাত দুটো আলগা করে মেলে রাখে অর্ণবের কাঁধের উপর দিয়ে, যেন মেহেদির রং পাঞ্জাবিতে দাগ না ফেলে। আলিঙ্গনরত অবস্থায় ফিসফিস করে অর্ণব। আই এম ভেরি সরি মাই সানফ্লাওয়ার। বিনিতার চোখ বুজে আসে এবার। কয়েক মুহূর্ত পর নিজেকে অর্ণবের কাছ থেকে ছাড়াতে চায় বিনিতা, কিন্তু দু হাতে মেহেদি থাকায় শক্তি খাটাতে পারে না একটুও। কিছুক্ষণ পর অর্ণব নিজেই ছেড়ে দিল ওকে। একটা ক্রিটিক্যাল রোগীকে নিয়ে ব্যস্ত ছিলাম এই কদিন। বাসায় ফেরার সময় পাইনি, এমন অবস্থা। কদিন আগে ছুটি নিয়েছে, আবার বিয়ের জন্য ছুটি নেব। মাঝের কটা দিন তাই অনেক বেশি প্রেশার নিতে হয়েছে। অর্ণবের চোখে তীব্র অপরাধবোধ। একপাশে মুখ ঘুরিয়ে রেখেছে বিনিতা। আমার সাথে কথা বলবেন না সানফ্লাওয়ার? অর্ণবের কথা শুনে এবার বিনিতা মুখ ঘুরিয়ে চাইল ওর দিকে। বুঝলো মানুষটার ব্যাকুলতা। কথা বলতে পারি, তবে তবে বলুন, কি শর্ত? আপনার সব শর্ত মাথা পেতে নেব। আমার সাথে মেহেদি দিতে হবে। মেহেদি? আমি? নো ওয়ে। চোখ বড় বড় করে দুদিকে মাথা নাড়ল অর্ণব। ঠিক আছে, তাহলে আপনার সাথে কথা বলছি না আমি। আবার অন্যদিকে মুখ ঘোরালো বিনিতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেব মেহেদি। এবার কথা বলবেন তো? অর্ণবের অসহায় কণ্ঠ। এখানেই দাঁড়ান, আমি আসছি।
বলেই বিনিতা বেরিয়ে গেল ছাদের দরজা দিয়ে। তারপর ফিরে এলো মিনিট কয়েকের মধ্যেই, হাতে একটা মেহেদির কোণ নিয়ে এসছে। দেখি হাত দিন। তার আগে দেখি জ্বর আছে এখনো? মেহেদি দেওয়ার উদ্দেশ্যে হাত না বাড়িয়ে অর্ণবের হাতের উল্টো পিঠ ছুঁলো বিনিতার কপাল, পরপর 2 গাল। শুরুতে এখন একটু গরম আছে, ওষুধ খেয়েছেন? ও কিছু না, ঠিক হয়ে যাবে এমনিতেই। আপনি হাত দিন তাড়াতাড়ি, নিচে খুঁজবে আমায়, তাড়াতাড়ি যেতে হবে। এবার অর্ণবের অপেক্ষা না করে বিনিতা নিজেই ওর বাঁ হাত টেনে নিল নিজের হাতের মুঠোয়। তারপর মেহেদির কোণটা দিয়ে খুব সযত্নে নিজের নাম লিখলো ওর খসখসে হাতের তলায়। হয়ে গেছে। অর্ণব দেখলো নিজের হাতের তালুতে গুটি গুটি অক্ষরে লেখা নামটা। আমার নাম লিখেছে আপনার হাতে? বিনিতা মাথা দোলালো। দেখুন তো খুঁজে পান কিনা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অর্ণব অবশেষে খুঁজে পেল বিনিতার ভারী ডিজাইনের মেহেদির পাখে নিজের নামের অর্ধাক্ষর। সুন্দর হয়েছে। কোনটা, আপনার নাম নাকি ডিজাইন? দুটোই। হেসে বলল অর্ণব। আর আমি যেটা দিয়ে দিলাম? চোখ ছোট ছোট করে তাকালো বিনিতা। এটা তো অনেক কিউট হয়েছে, আমার পছন্দ হয়েছে খুব। অর্ণবের সরল স্বীকারোক্তি। এবেলা মিষ্টি করে হাসলো বিনিতা। নিচে যেতে হবে এখন, আরো দেরি হলে সমস্যা হবে। কেমন সমস্যা? উফ, সবাই জেনে যাবে আপনি এসেছিলেন। তো আমি আমার বউর কাছে এসেছি, এটা সবাই জানলে কি হবে? কিছুই হবে না, শুধু ইজ্জতের ফালুদা হবে, এই যা। ফালুদা? ফালুদা তো আমার অনেক প্রিয়। ধ্যাৎ, আপনি থাকেন এখানে, আমি গেলাম। অর্ণব হেসে ফেল। আচ্ছা যান, কিন্তু 1 মিনিট। বলেই অর্ণব ওর পাঞ্জাবির পকেট থেকে বের করলো 2টো সাদা কাঠগোলাপ। এটা মাথায় দিন তো, মারাবি খুব। বিনিতা লজ্জা পেল, অবাক কণ্ঠে শোধালো। এখন? অর্ণব কাছে এগিয়ে এসে বিনিতার মুখের উপর উড়ে আসা চুল সরিয়ে কানের পাশে গুজে দেয় ফুল দুটো। ওর আঙুলের স্পর্শে গা শিউরে ওঠে বিনিতার, তবু একটুও সরায় না নিজেকে। বাড়ির ভেতরে ঢোকার সময় পেছনে থেকে গাছের নিচে পড়েছিল ফুলগুলো, ভাবলাম আপনার জন্য নিয়ে আসি। তারপর থেমে আবার বলে। সুন্দর লাগছে। চুপ করে থাকে বিনিতা, চোখ নামিয়ে নেয় নিচের দিকে। আপনি এসব কবে শিখলেন? বউ পছন্দ হলে এমনি শিখে যায় মানুষ। বিনিতা লজ্জা লুকাতে রাগ দেখায় এবার। আপনি বড্ড দেরি করেছেন ডক্টর সাহেব। ঘুরে দাঁড়িয়ে 2 পা এগিয়ে আবারও থেমে যায়। আপনি নেমে যান একটু পরে, এখন না। বুঝেছি বুঝেছি, আপনার ফালুদা বলে ইজ্জত রক্ষা করতে হবে। একটা চাপা হাসি হেসে ধীর পায়ে ছাদ থেকে নেমে যায় বিনিতা। আর অর্ণব দাঁড়িয়ে থাকে আগের জায়গায়। বাড়ি ভর্তি মানুষ গিজগিজ করছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সব মিলে যেন একটা ছোটখাটো মেলা বসেছে বাড়িতে। আলতা, গাঁদা ফুল, কাচের চুড়ি, হলুদের গন্ধ আর মেয়েদের টুকটাক গান, সব মিলিয়ে যেন এক প্রাচীন উৎসবের আমেজ তৈরি করেছে। বিনিতাদের ছাদে আয়োজন করা হয়েছে আজকে হলুদ সন্ধ্যা। বিনিতার পরনে হলুদ আট পরে শাড়ি, গায়ে কাঁচা ফুলের গহনা, চুলগুলো বেঁধে রাখা সযত্নে। সন্ধে হতেই ঝলমলে উঠলো বাড়ির সমস্ত আলো। একমাত্র মেয়ের বিয়েতে আয়োজনে কোনো ত্রুটি রাখেননি ফারুক সাহেব। পুরো বাড়ি জুড়ে জ্বলছে হলুদ রঙের মরিচ বাতি। ছাদ সাজানো হয়েছে হলুদ আর কমলা রঙের গাঁদা ফুলে। এক কোণে সাজানো হয়েছে ছোট্ট স্টেজ, বিনিতাকে বসানো হয়েছে সেই স্টেজে। বিনিতার গায়ে প্রথমে হলুদ ছোঁয়ালেন রাহনুমা বেগম। বিনিতা হাসলো একটু, ওদিকে ফটোগ্রাফার ব্যস্ত একের পর এক ক্লিক করতে। ছাদের অন্য পাশ থেকে ভেসে আসছে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি, রান্নাঘরের দিক থেকে ধোয়া উঠছে কুয়াশার মতো। সব মিলিয়ে আজকে সন্ধ্যাটা এক অন্যরকম আমেজ তৈরি করেছে। স্টেজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফারুক সাহেব, মেয়ের দিকে তাকিয়ে থেমে গেলেন হঠাৎ। মেয়েটা বড় হয়ে গেল চোখের পলকেই। আজ বাদে কাল শ্বশুর বাড়ি চলে যাবে, তারপর সব সময়ের জন্য ফাঁকা হয়ে যাবে এই বাড়িটা। নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস বেরোলো বুক চিরে। রাহনুমা বেগমের হলুদ লাগানো শেষ হলে পাশ থেকে একে একে এলেন খালামণি, চাচি, ফুপি, মামিরা। কেউ অল্প করে হলুদ ছোঁয়ালেন গালে, কেউ হাতে, কেউ কপালে। হলুদের গন্ধে ভরে উঠেছে বিনিতার চারপাশ। বড়দের হলুদ লাগানো শেষ হতেই এবার ছোটদের পালা। রূপন্তী প্রথমে এগিয়ে এসে হলুদ ছোঁয়ালো বিনিতার গালে, তারপর একে একে মিথিলা, বিনিতার কাজিনরা। হলুদ ছোঁয়ানোর পর্ব শেষ হতেই সবাই আবার ব্যস্ত হয়ে পড়লো অন্যান্য দিক সামলাতে। স্টেজের আশেপাশে আপাতত তেমন কেউ নেই, কয়েকটা বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে নিজেদের মতো।
সেই সময় বিনীতার ফোনে কল এলো অর্ণবের, ভিডিও কল। আগে কখনো অর্ণবের সাথে ভিডিও কলে কথা হয়নি। রিসিভ করবে কিনা এই ভেবে একটু দ্বিধায় পড়লো, তারপর ধরবে কিনা ধরবে ভাবতে ভাবতে কেটে যাওয়ার আগ মুহূর্তে রিসিভ করেই ফেললো কলটা। অর্ণবকে দেখা যাচ্ছে ফোনের স্ক্রিন জুড়ে, গায়ে সাদা পাঞ্জাবি, উপরে হলুদ রঙের কোটি। অর্ণবের হলুদ শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। গোসল করে ফ্রেশ হয়ে এসে বিনীতাকে কল দিয়েছে ও। আপনাকে দেখতে একদম বউ বউ লাগছে বিনিতা। একে তো বিনীতা ভিডিও কল রিসিভই করতে চাইছিল না, তার উপর আবার অর্ণবের এহেন কথার বিপরীতে কি প্রতিক্রিয়া দেখাবে ভেবে পেল না মেয়েটা। লাজে রাঙা হলো লজ্জাবতীর হলুদ মাখানো গাল, দৃষ্টি ঘুরলো এদিক ওদিক, ব্যস্ত হলো খুঁজে ফিরতে আশেপাশে কেউ শুনে ফেলেছে কিনা। না, বড়রা কেউ নেই এদিকটায়। স্বস্তির নিঃশ্বাস ফেললো বিনীতা, আবার চাইলো ফোনের স্ক্রিন জুড়ে বিরাজ করতে থাকা ডাক্তার সাহেবের দিকে। অর্ণব তখনও হাসি মুখে তাকিয়ে আছে ওর দিকে। একটু আগের বলা কথা মনে পড়তেই আবারও অপ্রস্তুত হলো বিনীতা। এভাবে তাকাবেন না সানফ্লাওয়ার, বুকে ব্যথা হয়। বুকের বাঁ পাশ ধরে পড়ে যাওয়ার ভান করলো অর্ণব। লজ্জা হাসফাস করতে করতে এবার মেয়েকে রাগ দেখালো মেয়েটা। আপনার সাথে আর কথাই বলবো না আমি, খালি আমায় লজ্জা ফেলার ধান্দা। বলেই ঠাস করে অর্ণবের মুখের উপর কলটা কেটে দিল বিনীতা। আশপাশ থেকে কখন কে শুনে নেয়, পরে বিনীতা ওদের সামনে মুখ দেখাবে কি করে? অর্ণব হতভম্ব, এটা কি হলো? ও তো শুধু একটু প্রশংসাই করেছিল, তাতেই এমন করলো মেয়েটা। এত অল্প সময় বিনীতাকে দেখে মন ভরলো না ওর। তৎক্ষণাৎ বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়লো চোখে তৃষ্ণা মেটাতে। এতক্ষণ ধরে হলুদ গায়ে লেগে থাকার দরুন বেশ অস্বস্তি বোধ হচ্ছে বিনীতার, তাই ও নিচে নেমে ফ্রেশ হওয়ার কথা চিন্তা করলো। ছাদের এদিকটাই সবাই গল্পে মশগুল। রূপন্তীরা একপাশে বসে কি যেন নিয়ে সিরিয়াস আলোচনায় মত্ত। বিনীতা নিজের মতো সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ফ্রেশ হওয়াটা ভীষণ জরুরি, এভাবে আর থাকা যাচ্ছে না। নিজের ঘরের সামনে আসতেই বিনীতা দেখলো ঘরের লাইট নেভানো, ঘুটঘুটে অন্ধকার ভেতরে। জানালাতেও পর্দা টানা, ঘরের ভেতরে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। বিনীতা অন্ধকারেই দরজার পাশে সুইচ বোর্ড হাতড়ালো। সুইচ টিপে আলো জ্বালাবে ঠিক সেই মুহূর্তে ওর হাতে হ্যাঁচকা টান পড়লো। সমস্ত আত্মা কেঁপে উঠলো মেয়েটার। দোতলায় তো এখন কারো থাকার কথা নয়, সবাই তো ছাদে। একটা বিকট চিৎকার দিতে যাবে ও, তার আগেই ওর মুখ চেপে ধরলো কেউ। অন্ধকারে কিছুই দেখতে পেল না ও। রিল্যাক্স সানফ্লাওয়ার, ইটস মি। অর্ণব, মুখ থেকে হাত সরে গেলে বুক ভরে নিঃশ্বাস নিল ও। দমটা আটকে ছিল এতক্ষণ। আপনি এইখানে কি করছেন? আমাকে কেমন ভয় পাইয়ে দিয়েছেন জানেন? চোখে অন্ধকারটা একটু সয়ে আসতেই বিনীতা দেখলো সামনে অর্ণব দাঁড়িয়ে। ভিডিও কলে যেমন দেখেছিল সেভাবেই চলে এসেছে। আপনি ওভাবে ফোন কেটে দিলেন কেন তখন? আমার দেখা শেষ হয়নি তো। বিনীতা অনুভব করলো অর্ণব ওর কাছাকাছি, অনেকটা কাছাকাছি দাঁড়িয়ে। তাই ভাবলাম সরাসরি দেখে আসে। অর্ণবের গরম নিঃশ্বাস পড়ছে বিনীতার মুখের উপর। কেঁপে উঠলো বিনীতা। আ- আপ- আপ- বিনীতার ঠোঁটে তর্জনী ঠেকালো অর্ণব। লেট মি সি ইউ। বিনীতাকে এক ঝটকায় পেছন ফেরালো অর্ণব। চুলগুলো আস্তে করে সরালো ঘাড়ের এক পাশে। অর্ণবের গরম নিঃশ্বাস এবার সরাসরি পড়ছে বিনীতার উন্মুক্ত ঘাড়ের উপর। কি- কি কি করছেন? ঘাড়ের উপর ঠান্ডা কিছু স্পর্শ অনুভূত হতেই শিউরে উঠে চোখ বন্ধ করে ফেললো বিনীতা। আমার বউকে আমি বাদে সবে হলুদ লাগিয়ে ফেলেছে। আমার জন্য এখন কোনো জায়গা অবশিষ্ট নেই। ফিসফিস করলো অর্ণব, তারপর বিনীতাকে ঘুরিয়ে দাঁড় করালো সম্মুখে। বিনীতার চোখ এখনো বন্ধ। ওপেন ইউর আইস। আপনাকে দেখতে রিস্ক নিয়ে এত দূর এলাম, আর আপনি যদি এইভাবে চোখ বন্ধ করে থাকেন তাহলে আমার কি হবে? আস্তে করে চোখ খুললো বিনীতা, তাকাতে পারলো না ওই নেশালো গাঢ় বাদামি চোখে। লুক এট মি। আমাকে কি বাজে দেখাচ্ছে? বিনীতা তাকালো অর্ণবের গভীর চোখ দুটোই। গাঢ় বাদামি চোখ দুটোর ভাষা আজকে অন্যরকম, পড়তে পারছে না বিনীতা। সবাই এখনই নিচে নামবে অর্ণব, দেখে ফেলবে কেউ। কাপা কাপা কণ্ঠে বলল বিনীতা। আপনার শুধু পালে পালে স্বভাব। এখন এমন অজুহাত দেখাচ্ছেন, ঠিক আছে, তবে কালকের পর থেকে আর এইসব অজুহাত খাটবে না। বাঁকা হাসলো অর্ণব। তবে নিচে নেমে কেউ যদি এখন ওদেরকে এই অবস্থায় দেখে ফেলে, সেটা যে আসলেই বিব্রতকর পরিস্থিতি হবে সেটা বুঝতে পেরে অর্ণব ছেড়ে দিল ওকে। তৃষ্ণা মেটাতে এসে আমার তৃষ্ণা যে আরো বেড়ে গেল সানফ্লাওয়ার। আপনি আমার হতে আর কখনটা বাকি।
বিনিতা লজ্জায় মুখ তুলে তাকাতে পারলো না অর্ণবের দিকে। আপনি বড্ড অধৈর্য ডক্টর সাহেব। ঠিক তখনই সিঁড়িতে কারো পায়ের শব্দ পাওয়া গেল। কেউ আসছে বোধ হয়, তাড়াতাড়ি নেমে যান। বিনিতার চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। অর্ণবের পুরো ঠোঁটজোড়া আলগোছে স্পর্শ করলো বিনিতার হলুদ শুকিয়ে যাওয়া কপাল। আসছে। অর্ণব বেরিয়ে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল বিনিতা। তারপর ঘরের বাতি জ্বালিয়ে জামা কাপড় নিয়ে দ্রুত ঢুকে গেল ওয়াশরুমে। সকালের মিষ্টি রোদ্দুর জানালার পর্দা ভেদ করে চোখে পড়তেই চোখ মেলল বিনিতা। পাশে রূপন্তী এখনো গভীর ঘুমে মত্ত। ঘরের বাইরে হইচই শুরু হয়ে গেছে সকাল সকাল। বিনিতা ধীরে উঠে বসলো। চুলগুলো এলোমেলো হয়ে আছে পুরো মুখ জুড়ে। বিনিতা বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ায়। আজকের সকাল ওর জীবনের সবচেয়ে নির্জন সকাল বলে মনে হচ্ছে। আশপাশ মানুষজনে ভরা, তারপরেও সবাই ওকে নিয়ে ব্যস্ত। তবু ওর ভেতরের এক চিলতে একা অনুভবটা কারো চোখে পড়ছে না। রাহানুমা বেগম এসেছেন ওদেরকে ডাকতে। ঘুম ভেঙেছে তোমার? রূপন্তী ওঠেনি এখনো? কত বেলা হয়েছে? চলো, কিছু খেয়ে নেবে। কালকে রাতে শুতে শুতে দেরি হয়ে গিয়েছিল, তুমি যাও, আমি রূপন্তীকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি। রাহানুমা বেগম চলে যাওয়ার পর বিনিতা আয়নায় নিজের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। চোখের নিচে ক্লান্তির ছাপ। টেনশনে ভালো ঘুম হয়নি, কিন্তু চোখ দুটো শান্ত, ভীষণ শান্ত, যেন দীর্ঘদিন পরে কোনো গন্তব্যে পৌঁছে গেছে। একটা নতুন জীবনের শুরু। কেমন হবে সে জীবন, তা সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। কিরে, কি ভাবছিস এত? রূপন্তী ধাক্কায় ভাবনার সুতো ছিঁড়ল ওর। আয়নার দিকে চেয়ে থাকা চোখ দুটো ফিরে এলো বাস্তবে। কখন উঠেছিস তুই? জিজ্ঞেস করলো বিনিতা। রূপন্তী হাই তুলে বলল, তোর চুল আঁচড়ানোর আওয়াজেই ঘুম ভেঙে গেল। উঠে দেখলাম আয়নার সামনে দাঁড়িয়ে দার্শনিকের মতো ভাবছিস। বিয়ের দিনেও ভাবনারা ছুটি পায় না নাকি? বিনিতা হাসলো। কেমন অদ্ভুত লাগছে রে, নিজেকে এই মুহূর্তে অপরিচিত মনে হচ্ছে। রূপন্তী বিনিতার পাশে এসে দাঁড়ালো, হাত রাখলো কাঁধে। ভয় পাচ্ছিস? ভয়? ঠিক ভয় না, একটু অদ্ভুত অনুভূতি, যেটাকে নাম দিতে পারছি না। একটা নতুন শুরু, একটু অন্যরকম লাগা তো থাকবেই। এটা নিয়ে বেশি ভাবিস না। নাস্তা করবি চল, আন্টি অলরেডি ডেকে গেছে। দীর্ঘশ্বাস ফেললো বিনিতা। চল, পার্লারের আপুরা এখনো আসেনি? বিনিতা জিজ্ঞেস করলো বিছানায় বসে ফোন স্ক্রল করতে থাকা রূপন্তীকে। আসার কথা তো 10টায়, ফোন দিয়েছিলাম, বলেছে রাস্তায় একটু ট্রাফিক। রূপন্তী বলল। বাইরে হইচই, আত্মীয় স্বজনেরা আসতে শুরু করেছেন। বাচ্চাদের চিৎকার চেঁচামেচি আর বড়দের গল্প হাসাহাসিতে মুখরিত পুরো বাড়ি। ফারুক সাহেব ব্যস্ত প্যান্ডেলের দিক সামলাতে, আর রাহানুমা বেগম সামলাচ্ছেন বাবুর্চিদের। বিনিতাদের ঘরে আধা ঘন্টা পর দরজায় কড়া নাড়ল দুইজন মেকআপ আর্টিস্ট। ঢুকেই হেসে বলল, সরি, একটু দেরি হয়ে গেল আপু, শুরু করি। বিনিতা চুপচাপ চেয়ার টেনে বসলো। রূপন্তী পাশে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে নিজের চোখে। চুল থেকে শুরু করলো ওরা। ঘন কমল সুতে যাওয়া চুল ব্রাশ করে সোজা করলো। তারপর হালকা কার্ল আর কাঁচা ফুল দিয়ে বানানো হলো হেয়ার বান। চোখের সীমার শ্যাডো, কপালে টিকলি, ঠোঁটের রোজ গোল্ড লিপস্টিক, আর গালে হাইলাইটারের টাচ। কাজলের শেষ টান দেওয়ার সময় নিজেকে আয়নায় দেখে থমকে যায় বিনিতা। মেকআপের পরে বা শাড়ি পরার পালা। অর্ণবের পছন্দ করা সেই গাঢ় লাল জামদানিটা। ব্লাউজ পেটিকোট পরে আসতেই বিনিতাকে যত্ন সহকারে শাড়িটা পরিয়ে দিল মেকআপ আর্টিস্ট দুজন মেয়ে। সাথে টুকটাক সাহায্য করলো রূপন্তী। শাড়ির শেষ ভাঁজটা তুলে দিয়ে একজন মেকআপ আর্টিস্ট হাসি মুখে বলল, আপুকে দেখে মনে হচ্ছে কোনো সিনেমার কোণে। রূপন্তী সঙ্গে সঙ্গে বলে উঠল, সিনেমা না, রীতিমতো ব্লকবাস্টার কোণে। এখন শুধু হিরো আসলেই হয়। আরেকজন মেকআপ আর্টিস্ট চুলের শেষ টাচ দিচ্ছিল। হিরোতে দেখে খুব লাকি। বিনিতা নিচু স্বরে বলল। তোমরা একটু চুপ থাকবে? রূপন্তী হেসে বলল, আহা, লজ্জা পাচ্ছিস কেন? আমরাই তো। হেসে উঠল সবাই। সেই মুহূর্তেই দরজায় মৃদু শব্দ হলো। ওরা ফিরে তাকিয়ে দেখলো রাহানুমা বেগম এসেছেন, হাতে বিয়ের ওড়না। এটা আমার ঘরে ছিল, দিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। রূপন্তী এগিয়ে গিয়ে বলল, আন্টি, এটা আপনি পরিয়ে দিন। মেকআপ আর্টিস্টটা সরে দাঁড়ালো। রাহানুমা ধীরে ধীরে সামনে এলেন।
বিনিতার মাথার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন। চোখের কোণটা চিকচিক করে উঠলো ওনার। ওনার ভাঁজ খুলে খুব যত্ন করে পরিয়ে দিলেন বিনিতার মাথায়। তারপর দুপা সামলে দিয়ে গালে হাত রাখলেন মেয়ে। এই ওড়নাটায় আমি বিয়ের দিন প্রথম পা রেখেছিলাম এক নতুন জীবনে। আজ তুমি রাখবে, এইটুকু তো আমার পক্ষ থেকে মা। বিনিতার চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। মায়ের কথাগুলো হৃদয়ের খুব গোপনে কোনো এক জায়গায় গিয়ে লাগলো বোধহয়। রাহানুমা বেগম চুমু খেলেন মেয়ের কপালে। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে পুরো পুতুল বউ লাগছে। তারপর রূপন্তীর দিকে তাকিয়ে বললেন, তুমি একটু দেখে নিও মা, সব ঠিকঠাক আছে কিনা। আমি যাই, ওদিকে বর আসার সময় হয়ে গেল। রূপন্তী মাথা নেড়ে সায় দিল। আপনি যান আন্টি, আমি আছি এখানে। রাহানুমা বেগম একবার ভালো করে মেয়ের মুখটা দেখে নিলেন। তারপর ধীরে পেছন ফিরে বেরিয়ে গেলেন দরজা দিয়ে। ঘরের ভিতর কিছুক্ষণ যেন নিস্তব্ধতা নেমে এলো। বাইরের কোলাহল শোনা যাচ্ছে এখান থেকে। ছেলে পক্ষের গাড়ি ঢুকবে আর একটু পরে। রাহানুমা বেগম চলে যাওয়ার পরপরই মিথিলা ঢুকলো। কিরে বিনিতা, অর্ণব ভাই তো আজকে তোর দিক থেকে চোখই ফেরাতে পারবে না। রূপন্তী একগাল হাসলো। যা বলেছিস। তুই কখন এলি? এখনই তো এলাম। বাইরের এত আওয়াজ, মনে হচ্ছে পুরো ঢাকা এক জায়গায় জমেছে। আর তুই বিনিতা, অর্ণব ভাই আসলেই আজ তোর দিক থেকে চোখ ফেরাতে পারবে না। বিনিতা লজ্জা পেল। এত বাড়াবাড়ি করিস না, ঠিকঠাক লাগছে তো সব? কি বলিস, হেব্বি লাগছে। বর এসেছে, বর এসেছে। মিথিলাদের কথার মাঝখানে বাইরে থেকে ভেসে এলো উচ্ছ্বসিত কলরব। রূপন্তী মিথিলা গেল সেখানে। গেট ধরে মোটা অঙ্কে টাকা নেওয়ার পরিকল্পনা করেছে ওরা। ঘর থেকে রূপন্তীরা বেরিয়ে যেতেই বিনিতা জানালার কাছে গিয়ে দাঁড়ালো। গেট দিয়ে তখন সবে বরের গাড়ি ঢুকছে। নো মানি নো হানি, নো মানি নো হানি। কনে পক্ষের মেয়েগুলো চিৎকারে বরপক্ষের ছেলেগুলোর মাথা প্রায় খারাপ হবার জোগাড়। রূপন্তী, মিথিলা আর বিনিতার সব মেয়ে কাজিনগুলো মিলে গেট ধরেছে। উদ্দেশ্য হবু জামাইয়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতানো। অনেকক্ষণ যাবৎ হইচইয়ের পর অবশেষে মোটা অঙ্কের টাকা হাতিয়ে তবেই মেয়েগুলো গেট থেকে সরে দাঁড়ালো। বরকে বসানো হলো স্টেজে। কিছুক্ষণ পর বিনিতার ডাক পড়লো সেখানে। স্টেজে বসে থাকা অর্ণব একটু দম নিয়ে চারিদিকে তাকায়। এত হই হুল্লোড়ের মাঝে ওর চোখ শুধু খুঁজে বেড়াচ্ছে একটাই মুখ। সেই সময় মিথিলা রূপন্তী সাথে বিনিতা এগিয়ে এলো স্টেজের দিকে। অর্ণব সোফা থেকে উঠে হাত বাড়ালো বিনিতার দিকে। অর্ণবের হাতে হাত রেখে বিনিতা উঠে এলো স্টেজে। অবশেষে সে মাহেন্দ্রক্ষণ, জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেবার মুহূর্ত। কাজে বিয়ে পড়ানো শুরু করেছে। বিনিতা ভীষণ নার্ভাস, হাতটা রীতিমতো কাঁপছে, বুকের ভেতরটা কেমন যেন ধুকধুক করছে। এক পলক অর্ণবের দিকে তাকালো। ভরসা মাখা গাঢ় বাদামি চোখ দুটো স্থির ওর ঘন কালো চোখে। বিনিতা নেওয়ার আপনি কি রাজি আছেন? কাজের কণ্ঠ কানে আসতে বিনিতা চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। মানসপটে ভেসে উঠলো অর্ণবের হাসি মুখটা। চোখ খুলে এক মুহূর্ত সময় নিল। কাজী সাহেব তখন আবারও তাগাদা দিচ্ছেন। রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। একটা গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে নিল বিনিতা। আলহামদুলিল্লাহ কবুল। পরপর 3 বার বলল। তারপর এবার অর্ণবের পালা। অর্ণবকে বলতে বলা হলো এক মুহূর্ত দেরি না করে এক নিঃশ্বাসে কবুল বলে দিল। যেন এই মুহূর্তের জন্যই ওর সারা জীবনের অপেক্ষা। বিয়ে পড়ানো শেষ হলো, বিনিতাকে বসানো হলো অর্ণবের পাশে। অর্ণব তখনও তাকিয়ে আছে বিনিতার দিকে। এভাবে কি দেখছেন? ফিসফিস করলো বিনিতা। অর্ণব হাসলো। দেখছে, বোঝার চেষ্টা করছে এই মুহূর্তটা আসলে স্বপ্ন না, বাস্তব। বিনিতা চোখ নামিয়ে ফেললো। ঠোঁটের কোণে দেখা দিল একটা ছোট্ট হাসির রেখা। বরপক্ষের খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে এবার বিদায়ের পালা। নিজের সবচেয়ে চেনা পৃথিবীটা ছেড়ে অন্য এক অজানা জগতে পা রাখার মুহূর্তটা বড্ড কঠিন। পুরো বাড়ি জুড়ে তখন বিরাজ করছে নিস্তব্ধতা। এতক্ষণ যে বাড়ি কানায় কানায় পূর্ণ ছিল হাসি আনন্দ চিৎকারে, সেই বাড়ি জুড়ে এখন কালো মেঘের ঘনঘটা। রাহানুমা বেগমের চোখ ছলছল করছে। বিনিতা আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে। আমার ছোট্ট বিনুটা আর সত্যি সত্যি চলে যাচ্ছে। ভাঙা গলায় বললেন তিনি। সেই কণ্ঠে কান্নার বুক ভরা শূন্যতা। বিনিতা আর পারল না নিজেকে ধরে রাখতে। মায়ের কাঁধে মুখ গুজে হাও মাও করে কেঁদে উঠল।
এতক্ষণ ধরে আটকে রাখা কান্নাটা এবার বাঁধ ভাঙা নদীর মতো আশ্রে পড়লো যেন। পাশ থেকে বিনিতার বাবা এগিয়ে এলেন, হাত রাখলেন মেয়ের মাথায়। ওনার চোখও ছলছল। উনি অর্ণবের হাতে তুলে দিলেন বিনিতার হাত। আমার মেয়েটাকে যত্নে রেখো বাবা, মেয়েটা আমার অনেক আদরের। আমাকে ভরসা করতে পারেন, আমি ওর পাশে আছি, সারা জীবন থাকবো। অর্ণব আশ্বস্ত করে বিনিতার বাবাকে। অর্ণবের কণ্ঠের উষ্ণতায় ফারুক সাহেব শান্ত হলেন একটু। রাহানুমা বেগম এবার শেষবারের মতো কপালে চুমু খেলেন বিনিতার। তারপর বিনিতাকে গাড়িতে বসিয়ে দিয়ে শাড়ির আঁচলটা তুলে দিলেন ওর কোলে। অর্ণব তারপর রাহানুমা বেগম আর ফারুক সাহেবকে আবারও আশ্বস্ত করে এক ঝলক তাকিয়ে দেখলো কাঁদতে কাঁদতে নাকের ডগা লাল বানিয়ে ফেলা মেয়েটাকে, যার জন্য ওর এতটা অপেক্ষা, এতটা স্বপ্ন। তারপর বিনিতার পাশে উঠে বসলো অর্ণব। গাড়ি ছাড়লো ধীরে ধীরে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হাত নাড়ছে। বিনিতা পেছন ফিরে তাকালো জানালার ফাঁক দিয়ে, দেখলো রাহানুমা বেগমের কান্না আর ফারুক সাহেবের থমথমে মুখটা। এটাই ওর চেনা জগতের সেই দৃশ্য। এরপর জীবনের নতুন অধ্যায়। অর্ণব হাতটা ওর হাতের উপর রাখলো, চেপে ধরলো আলতো ভাবে। আপনার চোখে জল মারেই না বিনিতা, নাকটা দেখতে একদম পাকা টমেটোর মতো লাগছে। ফিসফিস করে বলল। বিনিতা হেসে ফেললো অশ্রু ভেজা চোখে। এক পলক তাকিয়ে রইল ছেলেটার দিকে, যে ছেলেটা আজ থেকে ওর ঘর, ওর ভরসা। গাড়ি তখন শহরের নিয়ন আলো পেরিয়ে চলছে এহসান ভিলার উদ্দেশ্যে। আসমা বেগম অধীর আগ্রহে অপেক্ষা করছেন পুত্রবধূকে বরণ করে নেবার জন্য। অর্ণবদের গাড়ি এহসান ভিলার সামনে এসে থামলো। প্রথমে গাড়ি থেকে নামলো অর্ণব, তারপর বিনিতাকে নামালো হাত ধরে। বিনিতার পা মাটিতে পড়তেই ওকে ঝট করে কোলে তুলে নিল অর্ণব। বিনিতা চমকালো ভীষণ। এত শত মানুষের মধ্যে এ আবার কেমন ছেলে মানুষই। অর্ণব নামান প্লিজ, পড়ে যাবো আমি, ভয় লাগছে। বিনিতার ভয়ে দু হাতে গলা জড়িয়ে ধরে অর্ণবের। আমার হাত থেকে আপনি ভরে যাবেন, একথা ভাবলেন কি করে? আপনি এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ স্থানে অবস্থান করছেন, মিসেস এহসান। বিনিতা চমকে তাকালো ওর দিকে, পরপর মাথা নোয়ালো লজ্জাতে। অর্ণব একটুখানি ঝুঁকলো বিনিতার দিকে, তারপর ফিসফিস করে বলল, লজ্জা পেলে যে আপনাকে এত সুন্দর লাগে সেটা তো এত কাছ থেকে না দেখলে বুঝতেই পারতাম না মিসেস। বিনিতা কিছু বলার আগেই আসমা বেগম ডেকে উঠলেন দরজা থেকে। কিরে ফাহাদ, ভেতরে আসবি না নাকি? সে কখন থেকে অপেক্ষা করছে। অর্ণব বিনিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলো আবার। লজ্জাবতী সব লজ্জা রাতের জন্য তুলে রাখুন, এখন চলুন, আপনার শাশুড়ি মা অপেক্ষা করছেন। তারপর বিনিতাকে নিয়ে হাঁটা দিল দরজার দিকে। দরজা আসমা বেগমের সাথে দাঁড়িয়ে আছেন অর্ণবের ফুপি, দূর সম্পর্কের এক দাদি সহ পাড়া প্রতিবেশী আরো অনেক মহিলারা। আসমা বেগম মিষ্টি খায়ে নববধূকে বরণ করে নিলেন এহসান বিলায়। এহসান বিলার ভিতরে পা রাখতেই বিনিতার মনে হলো যেন অন্য এক জগতে প্রবেশ করলো। বাড়ির প্রতিটা কোণ যেন আজ নতুন করে সেজেছে ওর আগমন উপলক্ষে। আসমা বেগম বিনিতাকে নিয়ে গেলেন অর্ণবের ঘরে। এই ঘরটা আজ থেকে তোমারও মা। আসমা বেগম বিনিতাকে বিছানায় বসিয়ে দিয়ে চলে গেলে বিনিতা অবাক হয়ে পুরো ঘরের চারপাশে চোখ বুলালো। পুরো ঘর সাজানো হয়েছে শুভ্র রজনীগন্ধায়। দেয়ালে শোভা পাচ্ছে কিছু হলুদ রঙের ফেরি লাইটস। দেয়ালের এক পাশে অর্ণবের একটা সিঙ্গেল ছবি ঝুলছে। তার পাশে ওদের এঙ্গেজমেন্টের দিন অর্ণবের হাঁটু গেড়ে ওর হাতে রিং পরানোর মুহূর্তের ছবিটা। বিনিতা অবাক হলো ছবিটা এখানে টাঙানো দেখে। দেয়াল থেকে চোখ সরাতে বিনিতার চোখ পড়লো মেঝেতে। সাদা টাইলসের মাঝে মেঝেতে রক্তলাল গোলাপের পাপড়ি দিয়ে লেখা ওয়েলকাম মিসেস এহসান। বিনিতা বিছানা থেকে উঠে গিয়ে রুমের সাথে লাগোয়া বিশাল ব্যালকনিটার সামনে দাঁড়ালো। পর্দা সরিয়ে আলতো হাতে খুলে দিল স্লাইডিং ডোরটা। সাথে সাথে রাতের এক ফালি ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল বিনিতার ক্লান্ত দেহটা। সারাদিনের ধকল সামলে এবেলা এসে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে ওর পুরো শরীর। বারান্দার এক কোনায় কতগুলো টব রাখা, তাতে ফুটে আছে সাদা কামিনী ফুল। তার পাশে রাখা দুটো বেতের চেয়ার, মাঝখানে একটা গোল টেবিল। বিনিতা গিয়ে বসলো একটা চেয়ারে। চেয়ারে বসলে ওর শরীরটা যেন ছেড়ে দিল ক্লান্তিতে। বিনিতা পা তুলে বসলো চেয়ারটায়, মাথাটা একপাশে হেলিয়ে দিল দেয়ালের দিকে। চোখ দুটো অল্প অল্প বুজে আসছে। আকাশে আজ এক ফালি চাঁদ। অল্প অল্প বাতাসে দুলে উঠছে গাছের পাতাগুলো, যেন স্বাগত জানাচ্ছে নতুন গৃহিণীকে। ঘরের দরজায় শব্দ হলো হালকা করে। অর্ণব ফিরেছে। অর্ণবের কাজিন গোষ্ঠী ওরফে বিচ্ছু বাহিনীকে সামলে আসতে আসতে বড্ড দেরি হয়ে গেল। বিনিতা নিশ্চয়ই অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে ওর উপর। অর্ণব ঘরে ঢুকে চারপাশে তাকিয়ে বিনিতাকে না পেয়ে একটু অবাক হলো।
তারপর ওর চোখ গেল ব্যালকনির খোলা দরজার দিকে। ধীরে ধীরে ও এগিয়ে গেল সেদিকে। ব্যালকনির দরজায় দাঁড়াতেই ওর চোখে পড়লো একটা স্নিগ্ধ দৃশ্য। বেতে চেয়ারে পা তুলে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে বিনিতা। কয়েকটা অবাধ্য চুল মুখের উপর এসে পড়েছে, ঠোঁটটা অল্প ফাঁক করা, ক্লান্তির ছায়া ওর মুখ জুড়ে। অর্ণব কিছুক্ষণ মুগ্ধ চোখে তাকিয়ে থাকলো ওই মায়াময় মুখটায়। ঠোঁটের কোণে ফুটলো এক ছোট্ট হাসি। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল বিনিতার দিকে, হাঁটু গেড়ে বসলো ওর পাশে। আলতো করে সরিয়ে দিল চোখের উপরে এসে পড়া অবাধ্য চুলগুলোকে। কাছ থেকে বিনিতার মুখটা বড্ড আকর্ষণীয় লাগছে ওর কাছে। ঈষৎ ফাঁক হয়ে থাকা রক্তিম ঠোঁট দুটো বড্ড টানছে ওকে, মাথা চাড়া দিচ্ছে নিষিদ্ধ কিছু ইচ্ছে। অর্ণব লাগাম টানলো সেসব নিষিদ্ধ ইচ্ছেতে। তারপর ঝুঁকে পড়ে একটা দীর্ঘ চুমু আঁকলো নববধূর ললাটে। বিনিতা নড়ে চড়ে উঠলো একটু। অর্ণব তারপর বিনিতার শাড়ি সামনে সাবধানে কোলে তুলে নিল ওকে। বিনিতা কেমন একটা অস্পষ্ট শব্দ করলো ঘুমের ঘোরে। মাথাটা অর্ণবের বুকে রেখে আবারও নিস্তব্ধ হয়ে গেল। অর্ণব হাসলো নিঃশব্দে। ওর বুকে মাথা রাখা বিনিতাকে দেখলে যেন এক পৃথিবী শান্তি এসে নামে ওর বক্ষস্থলে। বিনিতাকে নিয়ে ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গেল। বিছানার কাছে পৌঁছে খুব যত্ন করে শুইয়ে দিল বিনিতাকে। ওর শাড়ির আঁচলটা একপাশে ঠিক করে দিয়ে মাথার নিচে বালিশটা গুছিয়ে দিল। তারপর কতক্ষণ ধরে যে ওর দিকে তাকিয়ে থাকলো সেই সময়ের হিসেব কেউ রাখেনি। ভারী গহনার অস্বস্তির ভারে বিনিতার ঘুমটা আলগা হয়ে এলো। ধীরে ধীরে চোখ খুলতেই চোখের সামনে ভেসে উঠলো সাজানো গোছানো অপরিচিত একটি ঘর। কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে বুঝতে চেষ্টা করলো এটা কোথায়। তারপর মনে পড়লো আজ ওর বিয়ে ছিল। ও এখন আছে অর্ণবের ঘরে। ও ধীরে ধীরে উঠে বসলো বিছানায়। অর্ণব ঘরে নেই। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। কখন ঘুমিয়ে পড়েছিল কে জানে। ইস, অর্ণব কি ভেবেছে ওকে। কিছুক্ষণ পরে বাথরুমের পানি পড়ার শব্দ থেমে গেল। হুট করে শব্দ হলো দরজায়। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো অর্ণব। আ আচমকা ছোটখাটো একটা চিৎকার বেরিয়ে এলো বিনিতার মুখ থেকে। দুহাত দিয়ে চোখ ঢুকে ফেললো সঙ্গে সঙ্গে। অর্ণব, আপনি? অর্ণব থমকে গেল। কয়েক সেকেন্ডের জন্য যেন বুঝে উঠতে পারলো না কি হয়েছে। তারপর হেসে ফেললো। আমি ভেবেছিলাম আপনি এখনো ঘুমাচ্ছেন। পরপরই দুষ্টুমি চড়ে বসলো ওর মাথায়। তাছাড়া এইভাবে দেখে লজ্জা পর কি আছে? আজকে তো আমাদের বাসর রাত। বিনিতা এবার চোখ ছেড়ে কানে হাত চাপলো, চোখ বন্ধ করে রাখলো শক্ত করে। চুপ করুন প্লিজ। কেন? ঠিকই তো বলেছি আমি। আজকে রাতে তো। অর্ণব দুপা এগোলো বিছানার দিকে। থামুন না প্লিজ। বিনিতা তড়িৎ গতিতে ঘুরে বসলো উল্টো দিকে। প্লিজ কিছু একটা পড়ুন। অর্ণব হো হো করে হেসে ফেললো এবার। আচ্ছা আচ্ছা, পড়ছে। আপনার আদেশ অমান্য করে কিভাবে? বলেই হেঁটে গেল ওয়ার্ড্রোবের দিকে। ড্রয়ার থেকে একটা সাদা টি শার্ট টেনে নিল দ্রুত। এই নিন ম্যাডাম, এখন আমি একদম ভদ্রবেশে। বিনিতা মুখ পুড়িয়ে একটু উকি দিয়ে দেখলো অর্ণব সত্যিই টি শার্ট পরেছে। তারপর ধীরে ধীরে মুখ ঘুরলো এদিকে। মুখ জুড়ে এখনো লেগে আছে লজ্জার রক্তিম আভা। আপনি এমন করবেন ভাবিনি আমি। অর্ণব এবার একটু গম্ভীর ভঙ্গিতে তাকালো। কি ভেবেছেন তাহলে? আমি কিন্তু এতটা ভদ্র না, সেটা আস্তে আস্তে ঠিকই টের পাবেন। বিনিতার গাল দুটো এবার পাকা টমেটোর মতো লাল হয়ে উঠলো। দ্রুত গতিতে চাদর টেনে শুয়ে পড়লো মুখ লুকিয়ে। দেখুন, আপনি কিন্তু আবারও শুরু করেছেন। অর্ণব হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, আর বলবো না। ফ্রেশ না হয়ে আবার শুয়ে পড়ছেন কেন? এভাবে ঘুমাতে পারবেন না তো। দেখি উঠুন। তারপর চাদরটা বিনিতার মাথার উপর থেকে সরিয়ে দিল। বিনিতা আস্তে করে চোখ খুলে তাকালো। ওর মুখে এখনো লজ্জা মাখা অভিব্যক্তি বিরাজ করছে। অর্ণব একটু নরম হয়ে বলল, অনেক ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। উঠুন, গহনাগুলো খুলে দেই। ভারী লাগছে না? বিনিতা বাধ্য মেয়ের মতো চুপচাপ উঠে বসলো। অর্ণব প্রথমে বিনিতার মাথায় থাকা লাল দোপাট্টাটা খুললো। তারপর ধীরে ধীরে বিনিতার গায়ে থাকা গহনাগুলো খুলতে শুরু করলো একটা একটা করে। অর্ণবের আঙুলগুলো যতটা সম্ভব সতর্ক, কিন্তু তবুও অসাবধানতা মাঝে মাঝে ছুঁয়ে যাচ্ছে বিনিতার গলার পাশ, কানের নিচে, কাঁধের কাছে। সে মৃদু স্পর্শেই যেন বিনিতার গায়ে বিদ্যুৎ খেলে যাচ্ছে। বিনিতা কিছু বলে না, চোখ নামিয়ে রেখেছে নিচের দিকে। রক্তিম ঠোঁটটা কামড়ে ধরেছে নিজের অজান্তেই। অর্ণব ধীরে ধীরে দুলগুলো খুলে রাখলো টেবিলের উপর। তারপর হাত বাড়িয়ে নাকের নথটাও খুলে দিল। একে একে খুলে ফেললো হাতের চুড়ি, আঙুলের আংটি, মাথার টিকলি। আবার একটু হালকা লাগছে?
বিনিতা মুখ তুলে চাইলো অর্ণবের দিকে, তারপর ধীরে মাথা নাড়ল। হুম, অনেকটা থ্যাংক ইউ ডক্টর সাহেব। অর্ণব বিনিতার চোখের দিকে তাকালো। সে চোখে খেলা করছে এক রাশ কৃতজ্ঞতা। অর্ণব ধীরে ধীরে ওর হাতটা নিজের হাতে মুঠোয় পুরল, তারপর গলা নিচু করে বলল, আপনি জানেন সানফ্লাওয়ার, আমি এই মুহূর্তটার জন্য কতটা অপেক্ষা করেছি। অবশেষে আমি পৌঁছে গেছি আজকের এই দিনটায়। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি আপনার মতো একজন জীবনসঙ্গিনী পেয়েছি। আমি কিন্তু কখনো জোর করতে চাইনি আপনাকে কোনো কিছুতে, এখনো চাই না। বিনিতা চুপ করে রইল। তারপর খুব আস্তে খুব কোমল ভাবে মাথা রাখলো অর্ণবের কাঁধে। অর্ণব কিছুক্ষণ নিশ্চুপ রইল। ও যেন ঠিক বিশ্বাস করতে পারছে না এই মুহূর্তটা সত্যি। বিনিতা সত্যি সত্যি নিজে থেকে মাথা রেখেছে ওর কাঁধে। বিনিতার গাল তখন অর্ণবের গলা ছুঁয়ে আছে। অর্ণব বুকের মধ্যে টের পেল এক অনির্বাচনীয় উষ্ণতা। এতদিন ধরে যা কেবল কল্পনায় ছিল, আজ তা বাস্তবে ধরা দিয়েছে। অর্ণব আস্তে করে এক হাত তুলে বিনিতার কপালের উপর এসে পড়া কয়েক গাছি চুল সরিয়ে আলতো করে গুজে দিল কানের পেছনে। তারপর বিনিতার কানে ফিসফিস করে বলল, আপনার গালটা একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, পারি? বিনিতা ধীরে মাথা নাড়ল। হ্যাঁ কি না বোঝা গেল না। অর্ণব এক পর তাকালো ওর দিকে, চোখ বন্ধ করে রেখেছে ও। কিন্তু ওর নিঃশ্বাসের গতি, ওর বন্ধ চোখ আর গালটা যেন একটু বেশিই ঠেকছে অর্ণবের গলায়। এই সবই যেন মনোসম্মতির ভাষা। অর্ণব ধীরে ধীরে ওর গাল ছুঁয়ে দিল, আলতো, খুব আলতো ভাবে। বিনিতা কেঁপে উঠল সেই স্পর্শে। অর্ণব মৃদু হাসল। বিনিতা, ছাদে যাবেন? বিনিতা একটু চমকে মাথা তুলল। এখন এত রাতে? অর্ণব মুচকি হেসে বলল, রাতটাই তো আমাদের। তাছাড়া আমাদের ছাদটা নাকি আপনার খুবই পছন্দের, মায়ের কাছে শুনেছে। বিনিতা এবার আরো অবাক হলো। হুম, আপনাদের বাসার সবচেয়ে সুন্দর জায়গা এটা। অর্ণব হাসল। এত পছন্দ হয়েছে? বিনিতা চোখ নামিয়ে বলল, খুব। যেদিন এসেছিলাম সেদিন তো আপনি বাসায় ছিলেন না। তাই তো, এখন আমি আছি। চলুন যাওয়া যাক। ছাদটা বোধহয় আপনার জন্য অপেক্ষা করছিল এতদিন। ছাদের দরজা খুলতেই মধ্যরাতে ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল পুরো শরীর। দূরে কোথাও বৃষ্টি হয়েছে বোধহয়। আকাশে মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে আধখানা চাঁদ। চারপাশটা গাছগাছালিতে ভরা। রাতের নিস্তব্ধতা খান খান করে ঝিঝি পোকার একটানা ডাকের মাঝে দূর থেকে ভেসে আসছে দু একটা রাত জাগা কুকুরের ডাক। ওরা দুজনে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। হঠাৎ করে একটা কুকুর একটু বেশি জোরে ডেকে উঠতেই বিনিতা শক্ত করে আঁকড়ে ধরলো অর্ণবের বাহু। অর্ণব এক পলক তাকালো বিনিতার দিকে। ওর চোখে তখন অদ্ভুত প্রশ্রয়। ওর আরেকটা হাত রাখলো বিনিতার আঁকড়ে ধরা হাতের উপর। নিঃশব্দে বলতে চাইলো যেন, ভয় পেও না, আমি আছি। বিনিতা ওর কাঁধে মুখ লুকিয়ে ফেলে খুব নিচু স্বরে আওড়ালো, দোলনায় বসি? অবশ্যই সানফ্লাওয়ার, আজকে রাতটাই শুধু আমাদের। ওরা এগিয়ে গেল ছাদের কোনায় থাকা দোলনাটার দিকে। দোলনার পাশের হাসনা হেনা গাছটা ভরে গেছে ফুলে ফুলে। ঠান্ডা বাতাসের সাথে হাসনা হেনার নেশা ধরানো গন্ধটা তীব্রভাবে ধাক্কা দিচ্ছে নাসার রন্ধে। বাতাসে হালকা স্যাঁতসেঁতে ভাব, ভিজে মাটির ঠান্ডা ঠান্ডা গন্ধ মিশেছে সেই সাথে। অর্ণব বসলো দোলনায়, তারপর বিনিতার দিকে হাত বাড়ালো। কাম হিয়ার। বিনিতা শব্দ না করে ওর পাশে গিয়ে বসে পড়লো। দোলনাটা দুলছে আস্তে আস্তে, আর তার সাথে দুলছে হৃৎপিণ্ডের স্পন্দন। বিনিতা অর্ণবের কাঁধে মাথা রাখলো। অর্ণব একটা হাত ওর পিঠে রেখে খুব আস্তে করে ওকে টেনে নিল নিজের কাছে। নিঃশব্দে কাটলো কিছুটা সময়। হঠাৎ করে বাতাসটা বোধহয় একটু বেশি ঠান্ডা হয়ে আসছে। অর্ণব আকাশের দিকে তাকালো। আকাশে ঘন মেঘ, চাঁদটা লুকিয়েছে মেঘের আড়ালে। একটু আগেই তো আকাশ পরিষ্কার ছিল, হঠাৎ করে এত মেঘ জমলো কখন? বৃষ্টি নামবে নাকি? অর্ণব একবার বিনিতার দিকে তাকালো। কাঁধে মাথা রেখে চুপচাপ তাকিয়ে আছে সামনের হাসনা হেনা গাছটার দিকে। বিনিতা, বৃষ্টি আসবে বোধহয় ঘরে। অর্ণবের কথা শেষ হওয়ার আগে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো ঝমঝমিয়ে। মুহূর্তেই কাক ভেজা হয়ে গেল দুজন। বৃষ্টি থেকে বাঁচতে অর্ণব চিলেকোঠার ঘরের দিকে যেতে চাইলো। বাদ সাধলো বিনিতা। অর্ণব ভ্রু কুঁচকে জিজ্ঞাসা দৃষ্টিতে চাইলো ওর দিকে। একটু ভিজি প্লিজ। বৃষ্টি বেড়েছে ততক্ষণে। ভিজে গেছে ছাদের সব গাছপালা। হাসনা হেনা ফুলগুলো চুয়ে চুয়ে টুপটাপ পড়ছে বৃষ্টির জল। দোলনাটার সাথে সাথে ভিজে গেছে ওরা দুজনও। অগত্যা আবারও দোলনায় বসে পড়লো অর্ণব। বিনিতা দোলনা থেকে উঠে দাঁড়িয়ে দুহাত মেললো আকাশ পানে। ওর পরনে গাঢ় নীল সুতির শাড়ি।
গাঢ় নীল রংটা অন্ধকারের সাথে মিশে গেছে প্রায়। বৃষ্টি পানিতে ভিজে শাড়িটা গায়ের সাথে লেপ্টে শরীরের অবয়ব প্রায় স্পষ্ট। অর্ণব দোলনায় বসে তখনও গাঢ় বাদামি চোখ জোড়ায় ভর করেছে রাজ্যের নেশা। বিনীতা তখনই এগিয়ে এলো ওর কাছাকাছি, হাত ধরে টানলো ওর সাথে এসে ভেজার জন্য। নিজের সর্বনাশ বোধহয় নিজেই ডেকে আনলো বোকা মেয়েটা। অর্ণব উঠে দাঁড়ালো দোলনা থেকে। বিনীতা অর্ণবকে চোখের ইশারায় বোঝালো ওর মতো দুহাত আকাশ পানে মেলবার জন্য। তারপর নিজেও দুহাত দুদিকে মিলে ভিজতে লাগলো বৃষ্টিতে। বৃষ্টির বেগ বাড়ছে, সাথে বাড়ছে অর্ণবের চোখের মাদকতা। অর্ণব ধীরে ধীরে এগোলো বিনীতার দিকে। বিনীতার দু চোখ তখন বন্ধ, ওর সমস্ত ধ্যান জ্ঞান বৃষ্টির দিকে। বৃষ্টি ঠান্ডা ফোঁটার মাঝে হঠাৎ করে ঘাড়ে উষ্ণ অনুভব হতে ফট করে চোখ মেলে তাকালো বিনীতা। পেছন ঘুরে দেখলো অর্ণবর অনেকটা কাছাকাছি দাঁড়িয়ে। অর্ণবের গাঢ় বাদামি চোখ জোড়ার দিকে তাকিয়ে কেঁপে উঠলো। অর্ণবের এমন দৃষ্টি আগে কখনো দেখেনি। দূরত্বটা বড্ড বিপজ্জনক মনে হলো ওর কাছে। পেছাতে চাইলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। অর্ণব ওকে আটকে ফেলেছে নিজের দু হাতের মধ্যে। ঠান্ডা কোমরে উষ্ণ হাতে ছোঁয়া পেতেই কেঁপে উঠলো বিনীতা। হৃৎপিণ্ড লাফিয়ে উঠলো দ্বিগুণ তেজে। অর্ণবের চোখ তখন ওর চোখ ছেড়ে গিয়ে আটকেছে থরথর করে কাঁপতে থাকা অষ্টযুগলে। ফাঁকা ঢোক গিলল অর্ণব। এক হাতে বিনীতার কোমর জড়িয়ে, অপর হাত রাখলো ওর নরম গালে। বিনীতার গালে তখন লেপ্টে আছে কয়েকটা ভিজে চুল। চুলকটা সরিয়ে অর্ণবের বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে গেল ওর ভেজা ঠোঁটের কোণ। ফের আরেক দফা কাঁপুনি দিয়ে উঠল পুরো শরীর। ঠিক তখনই বৃষ্টির শব্দে ছাপিয়ে ভেসে এলো অর্ণবের হাসকি স্বর। ক্যান আই কিস ইউ সানফ্লাওয়ার? বিনীতা অনুভব করলো হৃৎপিণ্ডের তীব্র কাঁপন। হঠাৎ করে ওর মনে হলো যেন থেমে গেছে চারপাশের সমস্ত শব্দ। শুধু কানে বাজছে দুজনের অনিয়মিত শ্বাস প্রশ্বাস। বাতাসের শোষ শব্দের সাথে আবারও শোনা গেল অর্ণবের অস্থির কণ্ঠস্বর। সানফ্লাওয়ার? ধীরে মাথা তোলে বিনীতা। একরাশ দ্বিধা নিয়ে চোখ তুলে তাকায় অর্ণবের দিকে। কিন্তু ওর ওই গাঢ় বাদামি চোখ দুটোর ব্যাকুলতাকে প্রত্যাখ্যান করার সাধ্য নেই ওর।